প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এইটিন নিউজের আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, যেখানে আমি অনেক খান থাকি আপনাদের সঙ্গে এবং আমাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে এখানে আসেন বাংলাদেশের অসাধারণ কিছু তরুণ এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করি। যেমন আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন ভেরি স্পেশাল একজন গেস্ট, তার নাম রাকিব কিশোর। উনি একজন ইন্টারনেট অ্যাক্টিভিস্ট। এটা ছাড়াও তার আরও কিছু পরিচয় আছে, ওগুলোতে আমরা যাবো একটু পরে। রাকিব কিশোর, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অনেক ভাই, আপনাকে ধন্যবাদ এইটিন নিউজের সবাইকে। থ্যাংক ইউ। আর বলে রাখি প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই আলোচনা, এই আড্ডাটা সহ্য করবেন, এই টক শোটা, তাদের জন্য একটি ছোট্ট উপহার থাকবে। অনুষ্ঠানের শেষে মিউজিশিয়ান সুজন আপনাদের জন্য অসাধারণ একটি গান পরিবেশন করবেন আজ। আর ফিরে যাচ্ছি রাকিব কিশোরের কাছে। রাকিব কিশোর, আপনি একজন ইন্টারনেট অ্যাক্টিভিস্ট, এটা আপনার সবচেয়ে প্রিয় পরিচয় আমার কাছে। এছাড়াও আপনি একজন লেখক, এছাড়াও আপনি সুন্দরবন ট্যাকের প্রজেক্টে একজন প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছেন। ভীষণ ব্যস্ততার কাজ এটা, মোটামুটি ব্যস্ততার কাজ। বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াতে হয় বাংলাদেশের সুন্দরবনে, বিশেষ করে ঢাকা খুলনা দৌড়ে বেড়াতে হয়। তারপরেও আপনার খুব ওয়ান্ডারফুল একটি প্রজেক্ট আপনারা করছেন, যেটা আমি দর্শকদের সাথে একটু শেয়ার করে নিই শুরুতে। সেটা হচ্ছে কি ফেসবুক আমাদের প্রজন্মের প্রায় অনেকেই আমরা ইউজ করি এটা, এবং বিভিন্ন কাজে লাগাই, বিভিন্ন যোগাযোগ মাধ্যম হিসেবে, একটা সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে ব্যবহার করি আমরা। কিন্তু বন্ধু বান্ধব বানাই, নতুন বন্ধু সৃষ্টি করি। টিভির বিজ্ঞাপনেও আমরা এরকম দেখি যে ফেসবুকটা ব্যবহার করতে হবে নতুন বন্ধু খোঁজার কারণে, এই সেই। কিন্তু আমরা সম্প্রতি বিশ্বে দেখেছি যে ফেসবুকের এই টুলটা ব্যবহার করে আরব কিছু রাষ্ট্রের সরকার পতনের আন্দোলন পর্যন্ত সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা খুব একটা তেমন বড় কিছু কাজে কিছু করতে পারিনি, বাট করতে কিন্তু আমরা পেরেছি। যেমন একটি গ্রুপ, তার নাম আমরা খাঁটি গরিব। রাকিব কিশোর, আমরা খাঁটি গরিব, এই গ্রুপটা তো আপনি সৃষ্টি করেছিলেন, আপনি তৈরি করেছিলেন প্রথমে। কেন করেছিলেন শুরুতে আমাদের আমরা যখন এই গ্রুপটা শুরু করি, দেন হচ্ছে আমি এবং আরেকজন ছিলেন রোহিত হাসান কিসলু। আমরা সবসময় আড্ডা মারি, মোটামুটি অফিস টাইম শেষে আমরা সবসময় আড্ডা মারি। তো তখন প্রচণ্ড শীত চলতেছিল, তো রোহিত হাসান কিসলু সবসময় একটা টি শার্ট পরে আসতো এবং আমিও মোটামুটি একটা টি শার্ট পরে আসতাম। শীতের মধ্যে দুইজনই আড্ডা মারি। তো ওই সময় আমাদের একজন আয়োজনকে আমরা খাঁটি গরিব এরকম বলতাম আর কি, যে আমি দেখেন টি শার্ট পরে আসছি, আপনি টি শার্ট পরে আসছেন, আমরা খুবই গরিব মানুষ। তো এভাবে আমরা যেহেতু ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করি এবং সবসময় ফেসবুক থেকে সব কিছু করি, তখন চিন্তা করলাম যে এই যে আমরা যে দুইজনই খাঁটি গরিব, আমরা এটা নিয়ে একটা গ্রুপ করি বা একটু ফান করি, একটু মজা করি। তো মূলত গ্রুপের সৃষ্টিটা হচ্ছে এরকম ফান থেকে বা এরকম আড্ডা থেকেই। দেন এটা যখন এক সপ্তাহ আমাদের গেল, তখন আমাদের কিন্তু অনেকগুলো মেম্বার হয়ে গেলো এক সপ্তাহে প্রায় 1100 মতো মেম্বার হয়ে গেছে এক সপ্তাহ মতো। কারণ সবাই হচ্ছে ফান জিনিসটা চায়, মজা জিনিসটা চায়। যখন দেখলাম যে এখানে ফান বেশি, খুব মজা বেশি, তখন আমি এবং রোহিত হাসান কিসলু ভাই আমরা দুজনের সিদ্ধান্ত নিলাম যে এই যে আমরা যে এদের নিয়ে ফান করছি, এদের নিয়ে এরকম দুষ্টামি করতেছি, মজা করতেছি, এদের জন্য আমরা কি আসলে কিছু করতে পারছি? তখন দুজনে আমরা চিন্তা করলাম যে আসলে কিছু করতে পারছি না গরিবদের জন্য। হ্যাঁ, গরিবদের জন্য আমরা কিছুই করতে পারতেছি না, মূলত এদের নামটা ইউজ করে আমরা শুধু মজা করতেছি, ফান করতেছি। তো ওই সময় থেকে আমাদের নিজেদের মধ্যে একটা উপলব্ধি তৈরি হলো যে এদের জন্য যদি কিছু করা যায়। তখন আমরা চিন্তা করলাম, যেহেতু ফেসবুক একটা ফ্রেন্ড সার্কেলের এরিয়ার মধ্যে বা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মাধ্যম, তখন চিন্তা করলাম যে এই ফেসবুক ফ্রেন্ডদেরকে আমরা ইউজ করি, মোটামুটি এদের থেকে আমরা কিছু হেল্প চাই, যে আমরা যে খাঁটি গরিব এবং আমরা এই খাঁটি গরিবদেরকে হেল্প করতে চাই। দেন হচ্ছে যে সেখান থেকেই আমাদের মনে ধারণাটা আসলো, তখন থেকেই আমরা ওই হেল্প জিনিসটা সবার কাছে কালেক্ট করার জন্য। এবং এর জন্য আমরা স্ক্রিনে চলে যাই, যেহেতু মূল আলোচনাটা আসলো যে আমরা খাঁটি গরিব গ্রুপ পেজটা আমরা ফেসবুকের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে কি, এই গ্রুপে এই মুহূর্তে আপনাদের মেম্বার সংখ্যা প্রায় 3754 জন, এবং এটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকেই আপনাদের মেম্বাররা আছে। আপনাদের কার্যক্রমটা কি? আপনারা এই গ্রুপ ব্যবহার করে এখন কি করেন? আমাদের কার্যক্রম মূলত আপাতত আমরা এক বছরে প্রতি বছরে দুইটা কাজ করি। একটা হচ্ছে শীতবস্ত্র দেওয়ার কাজটা, যেটা, আর একটা হচ্ছে আম উৎসব। যেটা শীতবস্ত্র ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের দরিদ্র যে জনগোষ্ঠী আছে, ওদের দুঃখের একটা স্মৃতি আর কি, বা একটা অংশ, সেটাতে আমরা সবসময় চাই ওদের দুঃখ মোচন করার জন্য। আমরা যদিও খুব ছোট্ট একটা গ্রুপ, আপনি দেখলেন আমাদের মেম্বার সংখ্যা মোটামুটি খুবই কম, এটা দিয়ে সব কিছু কাভার করা সম্ভব না। বাট আমরা চাই একটা গ্রামকে মোটামুটি একটা শীত সিজনে যেন ওরা হেল্প পায় বা সাহায্য পায়। আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা একটা গ্রামকে সাহায্য করতে চাই। তো ওইটা হচ্ছে আমাদের শীতকালীন উৎসব যেটা। আর এরপরটা হচ্ছে আমরা এই আমের সিজনে বা ফলের মৌসুমে, গ্রীষ্মকালীন ফলের মৌসুমে আমরা হচ্ছে অসহায় শিশুদের জন্য, যারা রাস্তা শিশু, টোকাই, পথ শিশু যারা, ওদেরকে হচ্ছে আম খাওয়াই। তো ওইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের উৎসব, ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে আমরা খুব আনন্দ করি। খুব সম্প্রতি আপনারা আরেকটি আম উৎসব করলেন এই সিজনে, যেটা আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল? আপনারা আম খাওয়ালেন পথ শিশুদেরকে। জুনের 25 তারিখ ছিল সেটা। তো আগের বছর 2010 যেটা, তো সেখানে আমরা শুধুমাত্র আমাদের এই এরিয়াতে, সিটিতে, ঢাকায় আম উৎসবটা করেছিলাম। এবার আমরা সেটা কিছুটা এক্সটেন্ড করেছি, ঢাকা এবং চিটাগং দুইটা জায়গায় আমরা আম উৎসব করেছি। তো
আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে শুধুমাত্র ঢাকায় যে পথশিশু আছে এমন না, পথশিশু সারা বাংলাদেশে আছে। আমরা চাই অন্তপক্ষে একদিনের জন্য হলে ওদের সবার মুখে হাসি ফোটাতে। কত বছর ধরে আপনাদের গ্রুপটা হয়েছে? 2009-এর ডিসেম্বরে আমরা গ্রুপটা শুরু করেছি, এখন 2011 বলা যায় মোটামুটি 2 বছর পার করেছি আমরা। এবং দুবার আপনারা আম উৎসব করেছেন এবং দুবার শীত বস্ত্র। এই আম আপনারা যে নিয়ে যান বা শীত বস্ত্র নিয়ে যান, এগুলা কে দেয় আপনাদেরকে? আম এবং শীতবস্ত্র যেটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম তখন, এখনও অনেকে স্টুডেন্ট, আমাদের নিজেদের আর্নিং তেমন নাই। তো আমাদের মূল টার্গেটটা ছিল যে ফেসবুক যেহেতু একটা গ্রুপ এবং যেহেতু এখানে সবাই এক মানে প্রত্যেকদিন একবার হলেও যারা জয়েন করে বা একবার হলেও ঢুকে এবং সবাই এখানে মজা করতে চায়, ফান করতে চায়, তো আমরা চাচ্ছি যে অনেকের অনেক খরচ আছে, আমাদের প্রতিদিনের খরচ অনেকে 100 টাকা 500 টাকা এনাফ। তো আমরা চাচ্ছি ওইখান থেকে কিছু যদি আমরা ওদেরকে বলি যে আমরা হেল্প করতে চাই, দরিদ্রদের অসহায়দের হেল্প করতে চাই, আপনারা যদি আমাদের হেল্প করতে চান দেন করতে পারেন, দেন ওরা হচ্ছে আমাদের কিছুটা হেল্প করে, আমরা ওই হেল্পগুলো সব একত্র করি অ্যান্ড সেটা হচ্ছে যে। এবং এই হেল্পটা আপনাদের দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে যারা থাকেন, আপনি যেটা বললেন উইচ ইজ ওয়ান্ডারফুল, যে গত বছর শুধুমাত্র ঢাকাতে আপনারা আম খাইয়েছেন, কিন্তু এই বছর ঢাকা এবং চিটাগাং একসঙ্গে। চিটাগাংয়ের যারা আপনাদের কাউন্টার পার্ট, আপনি যেটা বললেন যে ঢাকায় আপনাদের যে গ্রুপ মেম্বার্স, আপনারা যারা অ্যাডমিন আছেন, আপনার বন্ধু বান্ধবী, আপনার একটা সার্কেল, তো চিটাগাংয়ের ওরাও কি আপনাদের বন্ধু নাকি ফেসবুকের মাধ্যমে পরিচয়? ফেসবুকের মাধ্যমে সবার সাথে আমাদের পরিচয়, কারণ ফেসবুক একটা সোশ্যাল নেটওয়ার্ক, একটা স্ট্রং নেটওয়ার্ক যেটা, এবং আমরা এমনও অনেকে আছে যাদের সাথে আমাদের কখনো দেখাই হয়নি, যেমন এরকম অনেকে আছে যাদের সাথে কখনো দেখা হয়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমেই আমাদের সাথে বারবার পরিচয় হয়েছে সবার সাথে, এবং আমাদের এই উদ্যোগগুলো ওদের ভালো লাগছে, ওরা চেয়েছে নিজেদের ডেডিকেট করতে এবং ওরা নিজেরা এগিয়ে এসেছে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের ঢাকার একটা পার্ট হয়েছে, চিটাগাংয়ের একটা পার্ট হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে অন্যান্য ডিভিশনগুলোতে আমরা পার্ট করার চেষ্টা করব। আমরা চাইবো একটা দিনে যেন পুরো দেশে একটা আম উৎসব হয়। ওয়ান্ডারফুল। আপনারা ঢাকায় বসে চিটাগাংয়ের আপনারা এক ব্যানারের আন্ডারে, এক ব্যানারের নিচে আপনারা ঢাকা চিটাগাং একসঙ্গে অপারেশন চালাচ্ছেন, এবং নিজেদের কেউ কাউকে কোনোদিন সামনাসামনি দেখেননি, পরিচয় ফেসবুকে, ওখানেই তাদের সাথে আপনাদের পরিচয়, কথাবার্তা যা বলা সব ওখানে, which is wonderful. ফাইনালি ফেসবুক আমাদের কিছুটা কাজে লাগছে। অবশ্যই আপনি জানেন যে ফেসবুক কাজে লাগার অবশ্য আরো দুই একটা দৃষ্টান্ত আছে আমাদের, যেমন একদিন আগে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেতন ভাতা বাড়ানো নিয়ে একটি আন্দোলন করেছে তারা, একটা হাতের ভিতরে অনেক ছেলেপেলেকে একত্র করে পরের দিন তারা ডেমনস্ট্রেট করেছে। এবং সম্প্রতি ভিকারুননিসা নুন স্কুলের একটি শিক্ষকের পরিমল, ওই স্যারের বিরুদ্ধে একটা আন্দোলনের বেশ নেমেছে, এবং এক্স ভিকারুননিসা যে স্টুডেন্টরা তারাও খুব স্ট্রংলি ফেসবুকের মাধ্যমে যে যেখানে আছে কাজ করছে। এটাকে আপনি কিভাবে দেখেন, যে আমরা ফেসবুকটাকে ফাইনালি আমাদের যাতে একটু কাজে লাগানোর একটা প্রক্রিয়া? ফেসবুক মূলত আমরা আগে সবসময় ইউজ করতাম হচ্ছে নিজেদের ভাব প্রকাশের জন্য, নিজেদের স্ট্যাটাস, আমি ভালো আছি, আমার পেট খারাপ, এই জাতীয় কিছু দিয়ে। বাট এখন আস্তে আস্তে থিংস আর চেঞ্জিং, যেহেতু 2 বছর 3 বছর আমরা পার করে আসছি, এখন আমরা চাচ্ছি ফেসবুক জিনিসটাকে ভালো কাজে লাগানোর জন্য। তো এখন আসলে ফেসবুকটা ভালো কাজে লাগছে এবং সবাই আসলে ফেসবুকটা ইউজ করতে পারছে। সামাজিক সোশ্যাল যে যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল যে নেটওয়ার্কিং, এটা দিয়ে যে ভালো কিছু করা যায় এই বিশ্বাসটা অনেকের ছিল না, বাট আস্তে আস্তে বিশ্বাসটা গ্রো হচ্ছে, এবং এটাই আমরা চাই সবসময়, যে আমাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলোতে যেন আমরা সবসময় চাই জিনিসগুলো ভালো কাজে লাগুক আমাদের, এবং অ্যাকচুয়ালি ফাইনালি সেটা ভালো কাজে লাগছে। আচ্ছা, এবং কিন্তু এই যে ভালো কাজে লাগছে, যেমন আমাদের এখানে একটু বলি, আমি যদি আমাদের প্যারেন্টসদের, গার্জিয়ানদের পক্ষে একটু কথা বলি, তারা কিন্তু বিরক্ত যে ছেলেপেলেগুলো কম্পিউটার নিয়ে সারাদিন বসে আছে, ফেসবুক নিয়ে বসে আছে সারাটা দিন। তো এবং অনেক অফিসে যেখানে ইয়াংদের দৌরাত্ম্য বেশি, ওইসব অফিসে কিন্তু দেখা যায় ইউনিভার্সিটি ল্যাব ট্যাব সবগুলোতে যে ফেসবুক ব্লক করে রাখা হয়। তো আপনি এটা কিভাবে দেখেন, এটা কি ওপেন রাখা উচিত না ব্লক করে রাখা উচিত বাস্তবতার নিরিখে? অনেক ভাই, আমি যেটা মনে করি যে আমার যে কাজ সেটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আর কারোই কিছু বলার নাই। একটা স্টুডেন্ট যদি তার পড়াশোনা কমপ্লিট করতে পারে সেক্ষেত্রে তার বাবা মা তার নিষেধ করা উচিত না, কারণ এটা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম, সবার সাথে কন্ট্যাক্ট হচ্ছে। একটা অফিস আওয়ারে যদি অফিসের কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে অফিস আওয়ারে ইউজ যদি না করা যায় সেটাই বেটার, কারণ এই ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। দ্যাটস অল। আর তাছাড়া আপনি যেটা বললেন যে আমাদের যারা অভিভাবকরা আছে ওরা এটাই খারাপ দৃষ্টিতে দেখে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের 2টা ড্রাইভ করে আসার পরে, উইন্টার ড্রাইভ এবং হচ্ছে যে আম উৎসব, এগুলো হওয়ার পর আমাদের সাথে রিলেটেড যারা আছে ওদের অনেকে বাসা, আমরা কিসলু ভাই, আমার দীপ্র, পাভেল, আমরা সবাই এখানে দাওয়াত খেয়ে আসছি, মানে ওরা হচ্ছে জিনিসটাকে এখন মোটামুটি ভালো চোখে দেখতেছে যে ফেসবুকটা ছেলেরা ভালো কাজে ইউজ করতেছে। কিন্তু আমাদের প্রযুক্তি ব্যবহারের, এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন, আমি জানি আপনার পছন্দ হবে কিনা, আমার হচ্ছে কি প্রযুক্তিকে আমরা খুব একটা মানে ভালো কাজে কিন্তু লাগাইনি। আপনি যেমন যদি বলেন, যেমন আমাদের সবার হাতে এখন এটা মোবাইল থাকে, ক্যামেরাওয়ালা মোবাইল থাকে অনেকের হাতে, এবং এই ক্যামেরাওয়ালা মোবাইলকে আমরা অনেকভাবে অ্যাবিউজ করেছি। আমরা প্রচুর স্ক্যান্ডালস আমরা ইন্টারনেটে পেয়েছি, অনেক আজে বাজে জিনিস, এটার পিছনে প্রচুর এফোর্ট দিচ্ছে আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ।
কিন্তু আজ পর্যন্ত আমরা মোবাইল ক্যামেরা ব্যবহার করে একটা কোনো ভিডিও ফুটেজ পেলাম না যে অমুক একজন ঘুষ খাচ্ছেন, একটা দুর্নীতির চিত্র তারা তুলে ধরেছে। এই ধরনের কিছু কিন্তু আমরা এখনো পাইনি। যে জায়গায় ইন্ডিয়াতে এটা হয়েছে, ইন্দোনেশিয়াতে, ফিলিপিন্স, বিভিন্ন দেশে আমাদের যে খুব একটা বেশি উচ্চশিক্ষিত বা খুব একটা বেশি ভদ্র সমাজ ওইভাবে বলা যাবে না, কিন্তু তারপরেও তারা কিন্তু এটা কি ব্যবহার করেছেন। আমরা আজ পর্যন্ত তেমন একটা ব্যবহার করতে পারেনি। এই জায়গায় আপনার কি মনে হয় যে এটা কি একটু কন্ট্রোল করা উচিত, একটা রেগুলেশনের ভিতরে আনা কি উচিত? এখানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো জিনিস যখন নিউলি আসে, নতুন যখন আসে, তখন সবারই একটা আগ্রহ থাকে ওটার প্রতি। কীভাবে ব্যবহার করতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না সেটা। জিনিসটা যখন আস্তে আস্তে আমাদের কাছে পুরান হয়ে যাবে, দেন আমরা সেগুলোর অনেক ইউজ আমরা জানবো। তো প্রথম যারা যখন নতুন কিছুভাবে বা কোনো জিনিসের নিউলি ইউজ করে, নতুন ইউজ করে, তখন সেটা সবসময় বা শতকরা 60% ক্ষেত্রে সেটা খারাপের দিকে যায়। বাট এটা যখন আস্তে আস্তে ইউজড হয়ে যাবে জিনিসটা, দেন এটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। যেমন আস্তে আস্তে কিন্তু এখন ফেসবুকটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। স্টার্টিংয়ে কিন্তু ফেসবুকে অনেকগুলি ফেক আইডি আসতো, অনেক সমস্যা ছিল, অনেকের আইডি হ্যাক হতো, অনেক কিছু হতো। এখনও হয় না যে আমি এমন বলবো না, বাট জিনিসটা কিন্তু আস্তে আস্তে ভালো কাজে ইউজ হচ্ছে। তো একটু সময় যদি যায়, আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত ভালো এবং সবসময় তারা ভালো কাজে মানে সবসময় থাকে। সেই 1952 থেকে সবসময় ওরা আমাদের গুডউইলের জন্য বা আমাদের ভালো কাজের জন্য সবসময় এগিয়ে আসছে। একটু সময় দেন ওদেরকে, জিনিসটা বুঝতে দেন, এবং ওরা এই জিনিসটাকে মানে পুরো বিশ্বের কাছে উঠায় তুলবে। এবং অবশ্যই তারা পারবে। থ্যাংক ইউ এত আশাবাদী একটা কথা শোনার জন্য আমাদেরকে, রাকিব কিশোর। তার একটা এখন আমরা একটু আপনাদের প্রজেক্টগুলো নিয়ে একটু আলাপ করি। আমরা সব বিষয়ে আবার আলাপ করবো একটু পরে। আপনার প্রথম ড্রাইভটা কি ছিল আপনাদের? উইন্টার ড্রাইভ নাকি আমোৎসব? প্রথম ড্রাইভ ছিল উইন্টার ড্রাইভে কুড়িগ্রামে। এটা কেমন ছিল? উইন্টার ড্রাইভে যেটা ছিল কুড়িগ্রামে, সেটা আমাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। একেবারে ফার্স্টে বলতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা শীতবস্ত্র দিব। জাস্ট আমাদের গোলটা ঠিক করা হয়েছে, কীভাবে করবো কিছু জানি না। আমি, কিসলু ভাই, দীপ্র, পাভেল, তারপর আরও যারা ছিল, সবাই মিলে ঠিক করলাম যে আমরা মানে আমাদের যে গোলটা সেটা হচ্ছে শীতবস্ত্র দিব। কোথায় দিব? উত্তরাঞ্চলে, এতটুকু। এখন খোঁজার পালা শুরু হলো যে উত্তরাঞ্চলে কী আছে, বা উত্তরাঞ্চল এমন একটা গ্রাম যেখানে হচ্ছে সাহায্য পৌঁছায় না। এই দায়িত্ব পরে আমাদের রাজশাহীর 2 অ্যাডমিনকে দেওয়া হলো, ওই যে যাদেরকে আমরা কখনো দেখি নাই, দেখেনি কখনো। কিন্তু ওই যে ফেসবুকের মাধ্যমে ওরা আমাদের খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলো, এবং ওদের আচরণ এত ভালো ছিল যে ওদেরকে আমরা এই গ্রুপের অ্যাডমিন হিসেবে তখন নিয়োগ দিয়েছিলাম, বা তখন ছিল তারা ওইখানে, এবং এখনো আছে। এবং তাদের এই অপারেশনাল যে কমান্ডগুলো এটা অনলাইনেই সব অনলাইনে, মেসেজিং এর মাধ্যমে, অনলাইন চ্যাটিং এর মাধ্যমে সব। তো জিনিস যেটা হলো যে ফাহাদ ভাই এবং মাসুদ ভাই, যেটা ওনারা হচ্ছেন আমাদের রাজশাহীর 2 অ্যাডমিন, ওনাদের পরীক্ষার ফাঁকে এবং কি মানে প্রচণ্ড অমানসিক পরিশ্রম করে ওই কুড়িগ্রামে গিয়ে গ্রাম খুঁজে বের করেছেন, এবং হচ্ছে যে ওই গ্রামের সব যে ভিলেজগুলোতে এবং প্রত্যেকটা যে গ্রাম আছে, প্রত্যেকটা ডোরে ডোরে গিয়ে ওরা হচ্ছে টোকেন দিয়ে আসছে যে এরা শীতবস্ত্র পাবে। সেখানে 350টা ইয়েতে ঘরে গিয়ে টোকেন দিয়ে আসা হয়েছে তখন। তো সেটা আমরা আসলে কিছুই জানি না, আমরা শুধু এখান থেকে তাদেরকে বলছিলাম, ভাই আমাদের জন্য অন্তপক্ষে এই কাজটা করেন, যেহেতু আপনারা রাজশাহীতে আছেন, ওই এরিয়া একটা গ্রাম খুঁজে বের করেন যেখানে আমরা শীতবস্ত্র দিতে পারবো। দেন ওরা হচ্ছে এই কাজটা করলো, এবং আমরা খুবই অবাক হলাম এবং খুব খুশি হলাম তাদের এই আগ্রহ দেখে। অসাধারণ। এবং কুড়িগ্রামে মানে কি বলবো, যে শীতের প্রকোপ এত ছিল, যে সেটা 2 ডিগ্রি 3 ডিগ্রি তাপমাত্রা ছিল, শীতের প্রকোপ খুব ভয়াবহ অবস্থা ছিল। আমরা যখন যাই সেদিন হচ্ছে তাপমাত্রা একটু বেড়েছিল, হয়তো আমাদের কারণে বা আমরা জানি না, আমরা অতটা শীত পাইনি। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তার আগের দিন এবং তারপরের দিন প্রচন্ড শীত ছিল সেখানে। কি পরিমাণ টেম্পারেচার কেমন ছিল? টেম্পারেচার আমরা যেদিন যাই সেদিন রাতে ছিল 6 ডিগ্রি। যখন ট্রাক চলতেছিল, আমাদের একজন ট্রাক ড্রাইভার আছে যার কথা বলা হয়নি, না বললে অন্যায় হয়ে যাবে, ওনার নাম হচ্ছে মঞ্জু ভাই। ট্রাক ড্রাইভার মঞ্জু ভাই। তার কথা বলতে কেন জরুরি, নিশ্চয়ই একটু কোনো গল্প আমি সেন্স করতে পারছি। অবশ্যই তার কথা বলা জরুরি এই কারণে যে তিনি আমাদের চোখে একজন অসাধারণ মানুষ। কারণ আমরা যখন তাকে ভাড়া করতে গেলাম সেই 2009, তখন উনি বসে বসে দাঁত খোঁচাচ্ছিলেন, মানে পান খাচ্ছিলেন, দাঁত খোঁচাচ্ছিলেন। ওনাকে বললাম যে মঞ্জু ভাই আমরা তো শীতবস্ত্র দিতে যাবো। তো উনি আমাদের তাকালেন একবার, তাকে বললেন যে হ্যাঁ কোনো সমস্যা নেই, যাবেন, কবে যাবেন বলেন। তা আমরা যে ডেটটা দিলাম, উনি সেই রাত 9:30 দিয়ে চলে আসছে, মানে আমরা হচ্ছে 11টার দিকে যাবো। তখন ওনার যে ড্রাইভ, এবং উনি আমার ধারণা কোনো এক সময় প্লেনের ড্রাইভার ছিলেন। তো উনি যে ড্রাইভটা করলেন, আমরা যারা ভয় পেয়েছে মোটামুটি ওরা হচ্ছে ট্রাকের ভিতরে ঢুকে গেছে, আর আমরা তো ট্রাকের ভিতরে জায়গা পাইনি, কারণ অনেকে ছিল, আমরা হচ্ছে বাইরে দাঁড়া ছিলাম। এবং সবচেয়ে আতঙ্ককর মুহূর্তগুলো তখন ছিল। ওনাকে আমরা বারবার ফোন দিয়ে বলছি, মঞ্জু ভাই একটু আসতে চালান। মঞ্জু ভাই আরে রাখেন, এই রাস্তায় আমার জন্ম, ঠিক আছে, আমি রাস্তায় অলিগলি সব চিনি। আমরা যেখানে 2 ফুট দূরের 1 ফুট দূরের কিছু দেখতে পাচ্ছি না কুয়াশা কারণে, সেখানে উনি অবলীল 70-80 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে, এবং আমাদেরকে অন টাইমে ওখানে নিয়ে পৌঁছাইছে। যদি ওইটা মানে ওইভাবে যে না যেত তাহলে হয়তো বলতে পারতাম না। এই লোকটা অসাধারণ একটা মানুষ। কারণ এরপরে এবার 2011-তে উনি আমাদের ফোন দিয়ে বলছে, আপনারা আবার শীতবস্ত্রতে কবে যাবেন। পরে 2011-তে হচ্ছে উনি আমাদের সাথে ছিলেন লালমনিরহাটে, এবং এমন মানুষ যে তার বিশাল ট্রাকটা
উনি আমাদের জন্য তিনি নদীর পানিতে নামাইতে যাচ্ছিলেন, কারণ সামনে একটা নদী পড়ছিল। উনি বলছে কোনো সমস্যা না, আমি ট্রাক দিয়ে নদী পার হয়ে যাবো। আচ্ছা, পরে চিন্তা করলাম যে এত বড় ট্রাক যদি আবার ঢুকে যায় পরে আমরা ওইখান থেকে একটা ট্রাক্টর দিয়ে এটাও কিন্তু একটা অসাধারণ একটা এখানে একটা মানে ফ্যাক্টর, যেটা যে আপনারা যারা ইন্টারনেট ইউজ করে, ফেসবুক ইউজার, তারা সবাই শিক্ষিত, আমাদের সকল ভদ্র সমাজের, হ্যাঁ, ভদ্র ছেলে পেলে, তাদের সাথে তারা যখন একটা ভালো কাজের একটা উদ্যোগ নিয়েছে, আপনি দেখেন ট্রাক ড্রাইভার আমাদের মঞ্জু ভাই, উনি সহ সবাই কিন্তু এগিয়ে এসে, এবং আপনি গল্প বলছিলেন যে গ্রামের লোকরা খুব সহযোগিতা করেছে। তো আমরা একটা বিরতিতে যাবো, তবে তার আগে আমাদের একটি আপনাদের ভিডিও চিত্র আছে যে লালমনিরহাটে সম্ভবত এটা ট্রাকে করে যখন যাচ্ছিলেন আপনারা ভীষণ কুয়াশার ভিতরে, ওই সময় আপনারা এটা ভিডিও করেছিলেন। ওই ভিডিওটা আমরা একটু স্ক্রিনে দেখবো, আর আপনি যদি একটু ওই সময় কথাটা বলেন যে এটা ওই সময় আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস নর্মালি ওই মানে ওই এরিয়াতে, বাট যখন ট্রাক চলতেছিল তখন সেটা 2-1 নেমে আসছিল। এবং তো অবস্থাটা যেটা এমন ছিল যে আমার পাশে যিনি ছিল, জুয়েল ভাই ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো লাল পড়া চাদর মোড়ানো, জুয়েল ভাই ছিল। উনি হচ্ছে একটু স্বাস্থ্যবান মানুষ, তো উনি শখের বসে আসছে। তা আসার পরে উনি ওই যে ওখানে বসতেন, উনি 6 ঘন্টা কোনো নড়াচড়া করেন না, কারণ নড়াচড়া করলে যে ঠান্ডা লাগে। মানে পরিস্থিতি এমন হচ্ছে যে আমরা বুঝতে পারছিলাম আমরা শীতবস্ত্র আমরা দেওয়ার জন্য যাচ্ছি, যে ওইখানে যারা গ্রামের মানুষ আছে ওরা কী পরিমাণ কষ্টে আছে। আমরা তো নতুন যারা ঢাকায় থাকি বা যারা একটু দক্ষিণাঞ্চলে থাকি, এদের একটু গরম বেশি, বাট এই ট্রাকে করে যাওয়ার যে অনুভূতি এবং শীতকে বোঝার অনুভূতি, এইটা বুঝে আমাদের মধ্যে আরও হচ্ছে ফিলটা চলে আসছে যে আমরা হেল্প যে করতেছি, আমরা হেল্পটা একেবারে অরিজিনাল মানুষদেরকে করতেছি যারা হচ্ছে খুব কষ্টে থাকে। কতটুকু প্রয়োজন তাদের, মানে ফার্স্ট হ্যান্ড আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের এই ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে আপনারা তো এক একজন পুরো মনে হচ্ছে যে মানে মেরু অঞ্চলে যাচ্ছেন। আপনাদের অনেকের জন্য কি এটা প্রথম ছিল এই পরিমাণ শীত অনুভব করা? হ্যাঁ, আমাদের সবার জন্যই প্রথম মোটামুটি, কারণ আমরা সবাই ঢাকা থেকে গিয়েছিলাম যারা ছিলাম। রাজশাহী যে দুজন ছিল, ফাহাদ ভাই এবং মাসুদ ভাই, ওনারা ওই রাজশাহী থেকে গিয়েছেন, ফলে ওনাদের জন্য এটা নতুন না, বাট আমাদের জন্য টোটালি নতুন। আপনি দেখতে পাবেন যে রোহিত হাসান কিসলু ভাই, তিনি মাংকিটা যে ক্যাপ সেটা পরেছেন এবং তার চোখগুলো দেখা যাচ্ছে না এমনভাবে, তারপর উনি কাঁপতেছিলেন। তো একই অবস্থা হয়েছে যে আশেপাশে যারা আছে, এমন ছিল আমাদের জুনায়েদ আজিম চৌধুরী ছিল, সে শীতবস মানে তার যেই ওর তো এরকম মানে এক্সপিরিয়েন্স নাই ওদিকে যাওয়ার জন্য, তো এত প্রচন্ড এত শীত ছিল যে সে ওইখান থেকে একটা কম্বল নিয়ে নিজে জড়ায় পড়ছে। তো এটাই হচ্ছে আসলে অনুভূতি যে ওই এরিয়াতে আমরা যাচ্ছি যে ওরা কি পরিমাণ কষ্টের মধ্যে আছে। তো রাকিব কিশোর, আমরা এই বিষয়ে আমরা একটু আলাপ করবো, আরো অনেকগুলো ছবি আছে আমাদের, ছবিগুলো আমরা শেয়ার করবো, ভিডিওস দেখবো, তবে ফেসবুক থেকে অবশ্যই। এবং তবে তার আগে একটি ছোট ব্রেক নেবে, এবং ব্রেক থেকে ফিরে আসার পরে আপনার কর্মক্ষেত্র সহ আরো বিভিন্ন বিষয় কিন্তু আমরা আলাপ করবো। প্রিয় দর্শক, আমরা নিচের ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে এলাম আবার ইয়াং নাইট অনুষ্ঠান নিয়ে, এবং কথা বলছিলাম রাকিব কিশোরের সঙ্গে। আমরা খাঁটি গরিব গ্রুপের একজন অ্যাডমিন এবং স্বপ্নদ্রষ্টা একজন ইন্টারনেট অ্যাক্টিভিস্ট। এই নামটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমরা এখনো সেইভাবে কোনো ইন্টারনেট অ্যাক্টিভিস্ট আমরা এখনো বড় আকারে পাইনি, পাওয়া শুরু করেছি। যাই হোক, রাকিব কিশোর, আমরা আরেকটা ভিডিও চিত্র দেখবো এখন। তো ভিডিও চিত্রতে আপনি যেটা বলছিলেন যে একটা গ্রামে গিয়েছিলেন, যে গ্রামের মাঝখানে একটা নদী পড়ে, একটা জলাশয়। গ্রামের নাম ছিল বুমকা ইটাপোতা, মানে গ্রাম ছিল দুইটা এখানে, একটা হচ্ছে বুমকা এবং একটা হচ্ছে ইটাপোতা। তো আপনারা ট্রাকে করে আপনারা নিয়ে গেলেন শীতবস্ত্র, এবং ওই মাঝখানে নদী পড়লো, ট্রাক পার হওয়ার ওখানে কোনো সম্ভাবনা ছিল না, যদিও ট্রাক ড্রাইভার মঞ্জু ভাই খুব আগ্রহ ছিল তার ওটা ট্রাক দিয়ে নেমে যাবেন, যে আপনারা যাচ্ছেন, আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকবো, মানে আগেরবারের মতো। আগেরবারও ওনারাও একই অবস্থা হয়েছে, একটা ঘোড়া গাড়িতে করে পরে আমাদের জিনিসপত্র নেওয়া লাগছে, কোনোবারই শেষ পর্যন্ত থাকতে পারেনি। তো এবার আপনারা যেটা করেছিলেন, একটা ট্রাক্টরে আপনারা সব মাল তুলে ট্রাক্টর দিয়ে নদী পার হয়েছিলেন, ওই ভিডিও চিত্রটা আমরা স্ক্রিনে দেখবো এখন। খুবই অসাধারণ একটা দৃশ্য। তো এখানে গল্পটা বলেন যে আপনারা এখানে জিনিস যেটা হচ্ছে যে ওই ট্রাক্টর পাওয়াটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, কারণ যে এরিয়া ছিল আমাদের, দেখা যাচ্ছে যে ট্রাক্টর আসতেছে না, 1-1.5 ঘন্টা লেট হচ্ছে, কিন্তু ট্রাক্টর আসতেছে না। ওদিকে লোকজন সব ওয়েট করতেছে, যাদেরকে টোকেন দেওয়া হয়েছে সব ওয়েট করতেছে। আরও ছিল শুক্রবার সেদিন, অর্থাৎ জুমার নামাজ ছিল। এই জন্য আমরা চাচ্ছিলাম যেন ট্রাক্টরটা খুব তাড়াতাড়ি আসে। ট্রাক্টরটা আসলো, দেন হচ্ছে মঞ্জু ভাইয়ের ট্রাক থেকে আমরা জিনিস উঠালাম। দেন হচ্ছে ট্রাক্টর যখন পানিতে নামলো, আমাদের গরিব গ্রুপে যারা ছিল সবাইকে আপনারা দেখবেন যে ওরা কিন্তু সবাই ট্রাক্টরের উপরে ছিল, এমনও কেউ ছিল না যে ট্রাক্টর থেকে ভয়ে নেমে যাবে। তাদের কথা হলো যে এই শীতবস্ত্র আমরা নিয়ে আসছি, আমরা শেষ পর্যন্ত দিয়ে আসবো ওদের সাথে। এই যে ডেডিকেশনটা, এই জিনিসটা মানে সব জায়গায় পাওয়া যায় না, এটা সবচেয়ে বড় কথা। বাট যখন ট্রাক্টরটা নদীতে নামলো, একবার হচ্ছে ট্রাক্টরটা বালুর মধ্যে গেড়ে গেছিলো, তারপর হচ্ছে যে আবার সেটা টান দিয়ে চলে গেল, এবং ট্রাক্টরটা থামেনি। অন্য সময় অনেকে অবাক হয়েছে ট্রাক্টরটা কেন মানে থামেনি বা পড়ে যায়নি। খুবই
খুবই মজার একটা এক্সপেরিয়েন্স, খুব মজার এক্সপেরিয়েন্স। আর এই সঙ্গে আমাদের কিন্তু আরো অনেক ছবি আছে, ছবিগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে ফেলি রাকিব কিশোর। এখন যেটা আছে সেটা হচ্ছে এবারে আম উৎসবের ছবি, চিটাগাং এর, যেটা 2011-তে হয়েছিল। তো এবারে চিটাগাং এর আম উৎসবে যেটা, সেটা হচ্ছে চিটাগাং ওই চিটাগাং উৎসবের ব্যানার। হ্যাঁ, এটা চিটাগাং আম উৎসবের ব্যানার। আর পরের ছবিতে যাচ্ছি, পরের ছবি যেটা, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে চিটাগাং এর ওয়ার্ল্ড ভিশন নামে একটা স্কুল আছে। চিটাগাং ওয়ার্ল্ড ভিশন যে স্কুলটা আছে, ওদের আন্ডারে প্রায় 600 জন স্টুডেন্ট ছিল। সেই 600 জন স্টুডেন্টের মাত্র একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন। তো ওয়ার্ল্ড ভিশনের স্কুল, ওরা মানে চিটাগাংয়ে যারা ছিল, আমরা ঘাটি গরিবের যারা সদস্যরা ছিল, মুনতাসির, অমিত, শরীফ, তারপর হচ্ছে আরও যারা ছিল, জনি চৌধুরী, এরা সবাই হচ্ছে যে এই স্কুলগুলো সিলেক্ট করেছে এবং প্রচুর কষ্ট করে কয়েকদিন খেটে এই স্কুলগুলো তারা খুঁজে বের করেছে যে এরা হচ্ছে রিয়েল পথশিশুদের নিয়ে কাজ করে। আচ্ছা, এবং সবার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরের ছবিতে আমরা যাই, এই ছবিটার ব্যাপারে একটু আমাদের কিছু। এই ছবি যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ঢাকার ছবি, 2010 যেটা ঢাকায় আম উৎসব যখন হয়েছিল, তখন এই ছবিটা তোলা হয়েছিল হাইকোর্ট প্রান্ত থেকে। তো হাইকোর্ট প্রান্ত থেকে যখন ছবিটা তোলা হলো, এই শিশুকে আপনি দেখতে পাচ্ছেন যে খুব খুশি সে। এই আম যে তাকে দেওয়া হয়েছে, হয়তো এটাই তার বছরের প্রথম আম, এটা সে হয়তো এর আগে খায়নি এরকম, এবং এই আম পেয়ে সে তো খুশি এবং খুব সুশৃঙ্খলভাবে কিন্তু তারা বসে আছে, এমন না যে হুড়োহুড়ি করতেছে। তো এই জিনিসটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। এবং এই ছবিটা কিন্তু ওই সময় প্রথম আলোতে এসেছিল। এই ছবিটার ফটোগ্রাফার হচ্ছে আমাদের রোহিত হাসান কিসলু, যার গরিবের ক্যামেরা দিয়ে ছবিটা তোলা। এই ছবিটা সম্পর্কে এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের পাশে তোলা ছবিটা, কারণ ওইখানে একটা স্কুল আছে, অপরাজেয় বাংলা স্কুলটার নাম বলি। ঢাকায় আমরা যেখানে আমরা আম দিই, সেটা হচ্ছে অপরাজেয় বাংলা। তো ওই স্কুলটার পাশেই হচ্ছে আমরা ছবিটা তুলেছিলাম আমাদের আম উৎসবের 2010। কিন্তু আরেকটা ছবি দেখতে পাচ্ছি, খুবই আনন্দময় পরিবেশে। এটা হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমিতে তোলা। আমাদের যখন অপরাজেয় বাংলার সব স্কুলে আম দেওয়া শেষ হয়ে যায়, তারপর আমরা কিছু আম রেখে দিই, যে রাস্তায় আমরা যদি কোনো পথশিশু পাই ওদেরকে আমরা যেন দিব। তো এটা হচ্ছে সেই রায়ের বাজারে, যেখানে হচ্ছে 10 মিনিটের মধ্যে এরকম 100 জন বা 150 জনের মতো পথশিশু ছুটে এসেছে এবং ওদেরকে সবাই আমরা আম দিয়েছিলাম। এখানে একটা বৃষ্টি ভেজা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। আমার সংক্ষিপ্ত ইতিহাসগুলো একটু বড়ই হয়। সংক্ষিপ্ত ইতিহাস যেটা হচ্ছে যে সেটা 2010-এর আম উৎসবের সময় মোহাম্মদপুর থেকে তোলা এই ছবিটা। এবং এই ছবিটা যেটা হচ্ছে, আমাদের এখানে মোট 5 জন আছে। এই 5 জনের মধ্যে 5 জনই হচ্ছে আমাদের আমরা খাটি গরিব গ্রুপের অ্যাডমিন। তো এর মধ্যে 2 জন আসছে রাজশাহী থেকে। আমি আগে কিন্তু বলছি ফাহাদ এবং মাসুদ, এরা কি পরিমাণ ডেডিকেটেড ছিল আপনি মানে চিন্তা করতে পারবেন না। শুধুমাত্র আম দেওয়ার জন্য ওরা রাজশাহী থেকে টিকিট কেটে চলে আসছে এবং সারাদিন বৃষ্টিতে ভিজে ওই রাতেই হচ্ছে ওখানে চলে এসেছে। তো এইখানে হচ্ছে আমরা কি করবো অ্যাকচুয়ালি, মানে ওইখানে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ছেলেপেলে ঠিকমতো বসতে পারতেছে না, ওইখানে আমাদের মিটিংটা হচ্ছিল যে সবাই বৃষ্টিতে ভিজে ভিজে মিটিং করতেছে যে আমরা অ্যাকচুয়ালি কি করবো, এখন কি করা উচিত আমাদের। দেন হচ্ছে 5 মিনিটের সংক্ষিপ্ত মিটিং শেষে আমরা মোহাম্মদপুর এরিয়াতে পুরোটা আম দিয়ে আসছেন। আচ্ছা, এবং মিটিং করার জন্য আপনারা একটা ছায়াতে নিচে দাঁড়াতে পারেন নাই, বাবা মারা তো এই জন্যই রাগ করে। কারণ পরবর্তী ছবিতে যাচ্ছি, ছায়াতে দাঁড়ায় না একটা কারণে, তার কারণ হচ্ছে যে ওই ছায়াতে ওই শিশুরা ছিল, বাচ্চারা ছিল। আমরা যে ওখানে গিয়ে দাঁড়ায় আমাদের গায়ে পানিতে তারা ভিজে যাবে। ওয়ান্ডারফুল। এই ছবিটা সম্পর্কে আমরা কথা বলি। এখানে দেখছি যে 2 জন নাকে রুমাল বেঁধে বেশ একটা কিছু হচ্ছে। এটা হচ্ছে 2010-এর শীত বস্ত্র বাছাই চলছে। আচ্ছা, তো শীত বস্ত্র বাছাইয়ের ক্ষেত্রে আমাদের রোহিত হাসান কিসলুকে দেখতে পাচ্ছেন, উনি একটা মিকি মাউসের দিকে কান ধরে টান দিয়েছেন, বা বাচ্চা একটা পোশাক। তবে এখানে শীত বস্ত্র মূলত সর্টিং চলছে। হ্যাঁ, এখানে হচ্ছে শীত বস্ত্র বাছাই চলছে। এই শীত বস্ত্রগুলো কারা পাঠাতো? এটা একটা মজার ঘটনা, কারণ আমরা ঢাকায় যারা আছি, আমরা হচ্ছে যে প্রত্যেকের বাসা থেকে গিয়ে শীত বস্ত্র কালেক্ট করে আসি একটা দিনের জন্য, অথবা একটা নির্দিষ্ট দিন আমরা ফিক্সড করি, সেটা হচ্ছে যে 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ, বছরের সেই দিন। ওইখানে এসে সবাই এসে শীতবস্ত্র দিয়ে যায়। এটা হচ্ছে ঢাকার মানে গল্পটা। চিটাগাংয়ে মুনতাসির, অমি যে ছেলেটা আমাদের অ্যাডমিন, একমাত্র অ্যাডমিন চিটাগাংয়ের, সে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কালেক্ট করে এবং বস্তা ভর্তি করে এসালামে করে পাঠিয়ে দেয় আমাদেরকে। এবং সেটা 20টা বস্তা হয়, 15টা বস্তা হয়, কোনো কোনো সময় চলে আসে। সিলেট থেকে আলিমান রাজি পাঠায়, মানে সব জায়গা থেকেই সেন্ট্রালাইজড হয় ঢাকা। ওয়ান্ডারফুল। আর লাস্ট একটা ছবি আমরা দেখব, এখানে বেশ একজন বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, শীতবস্ত্র কালেক্ট করছে। এটা কোথাকার ছবি? এই ছবিটা হচ্ছে আপনার কুড়িগ্রামের ছবি, 2010-এর। আচ্ছা, 2010-এ কুড়িগ্রামের ছবি। এই বৃদ্ধার বয়স হচ্ছে 98 বছর। আচ্ছা, তো উনি এরপর শক্ত সমর্থ, এত প্রচন্ড শীত, তারপর তাকে কাবু করতে পারেনি। তো ওনাকে আমরা দেখলাম যে উনি থুতথুরি করে আসছেন এবং আমরা সবাই আমাকে সাহায্য করতে চাইলাম উঠিয়ে ধরার জন্য। উনি বলেন, না বাবা, আমি উঠতে পারবো। ওনাকে আমরা কম্বল দিলাম এবং ওনার বাড়ি পর্যন্ত আমাদের একজনকে দিয়ে দিলাম যেন পৌঁছে দিয়ে আসে। আচ্ছা, দ্যাটস ওয়ান্ডারফুল। সবার খুশি দেখাটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের সবচেয়ে মজার, আমি ইন্টারেস্টিং আর কি, মজার বলবো না, যে ইন্টারেস্টিং যে জিনিসটা আমি দেখছি যে আপনাদের ভিতরে আপনাদের অভিজ্ঞতার কমতি নেই। আপনারা প্রতিটি প্রজেক্টে আপনাদের প্রচুর নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছেন। এর ভিতরে কোনো মানে খারাপ অভিজ্ঞতা কি আছে আপনাদের? খারাপ অভিজ্ঞতা খারাপ বলা যাবে না। যেটা হচ্ছে যে সাধারণত যে অভিজ্ঞতাগুলি হয় সেটা হচ্ছে আমরা যখন, যেহেতু ফেসবুক বেসড জিনিসটা এবং হচ্ছে অনেকেই চিনে না, আমি আপনাকে আগে বলেছি আমরা অনেকে আমরা সামনাসামনি দেখিনি।
তো এক্ষেত্রে যখন আমরা ফান্ড কালেকশন করতে যাই সেক্ষেত্রে এমন অনেকে আছে, স্বাভাবিক যেটা, যে অনেকে অনেক কথা বলে যে এইভাবে কিন্তু অনলাইনে টাকা ওঠানো ঠিক না, এই জাতীয় কিছু বলে। বাট ওনাদেরকে আমরা একটা কথা বলতে চাই যে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে চাচ্ছি যেন আমাদের বন্ধুদের সাহায্যে আমাদের বন্ধুদেরকে দিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যারা হেল্প করতে চায় এক্সেলেন্ট। আর আমরা মানে এতদিন পর্যন্ত যা করেছি বা যা করতে চাই এটা মোটামুটি সবাই জানে। কিন্তু আপনি সহযোগিতা পাচ্ছেন অনেক, এটা আমরা শুনলাম। কোনো অসহযোগিতার কি ঘটনা ঘটেছে? কেউ মানে কোনো খারাপ কোনো ইঙ্গিত করেছে বা এই ধরনের কিছু? এটা যেটা আমাদের একটা অভ্যাস আছে। হ্যাঁ, এটা আছে দু একটা, আমি বলতে চাচ্ছি না, কারণ আমি চাই না যে খারাপ জিনিসগুলি সামনে আসুক। আমি চাই ভালো জিনিসগুলো দিয়ে তরুণরা উৎসাহ পাক, এরকম উদ্যোগে এগিয়ে আসুক, এটাই। কারণ এরকম দু একটা অসহযোগিতা থাকবে, অবশ্যই থাকবে, সেটা সব কিন্তু ওগুলো জায়গাতে আপনারা থাকে। ফেস করেছেন কিভাবে, ওগুলো কাটিয়ে উঠেছেন কিভাবে, বা তাদেরকে বুঝিয়েছেন কিভাবে? হ্যাঁ, জিনিস যেটা হচ্ছে যে ওনারা যখন এরকম কিছু বলে, দেন আমি এবং আমাদের রোহিত হাসান কিসলু, দীপ্র, পাভেল, এদেরকে আমরা বলি যে উনি কি প্রমাণ চাচ্ছে তোমরা এটা দেখো বা আমরা দেখাই। তো উনি যদি প্রমাণ চায়, তা আমরা হচ্ছে আমাদের ছবি টবি দেখাই যে আমরা এই কাজ করেছি, অ্যাকচুয়ালি আমরা করতেছি। আমরা এমন তো না যে আমরা শুধু বলতেছি, আমরা করতেছি। যদি আপনার যদি মনে হয় যে আমরা কিছুই করছি না, দেন আমাদের বলেন, বাট আমরা করতেছি, প্লিজ আমাদের আটকায়েন না, ঠিক আছে? হেল্প করতে না পারেন, টান দিয়ে ধরেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, দেশের বাইরে থেকে বললেন যে আপনারা ফেসবুকের মাধ্যমে প্রচুর মানুষ সহযোগিতা করে আপনাদেরকে। ওরা নিশ্চয়ই অনলাইনে আমও পাঠানো সম্ভব না, শীতের কাপড়ও পাঠানো সম্ভব না, তারা কি অর্থ সাহায্য বা কিভাবে তারা সহযোগিতা করে? দেশের বাইরে যেটা আপনি যেটা বললেন যে দেশের বাইরে থেকে সাহায্য, এটা আমি খুব অবাক হই যে মানুষ আমাদেরকে এত বিশ্বাস করে। হ্যাঁ, আমি জানি না কেন বিশ্বাস করে, বাট ওনাদের প্রতি আমি খুব গ্রেটফুল। যেমন 2010 যখন আমাদের ফার্স্ট শীত বস্ত্র ছিল, অস্ট্রেলিয়া থেকে একজন ছিল, নাইফা চৌধুরী, উনি আমাকে প্রচুর হেল্প করেছিলেন তখন। এবং এই যে অ্যামাউন্টটা, সেটা আমাকে উনি ওয়েস্টার্ন ইউনিয়নের যে ট্রান্সফার সিস্টেম, ওইটা তো হচ্ছে আমার অ্যাকাউন্টে উনি ওটা পাঠিয়ে দিয়েছিলেন। আমি ওইটা ওখান থেকে কালেক্ট করে দেন হচ্ছে ওনাকে জানিয়ে দিয়েছি। এটা ছিল তখন একজনই ছিল। এরপর হচ্ছে যখন আম উৎসব আসলো 2010-এর, তখন বাংলাদেশের ফেসবুক বন্ধ হয়ে গেছিল। তখন একটা ছেলে হচ্ছে নাহিদ ছেলেটা তখন কিসলু ভাইকে ফোন দিয়ে বলতেছিল, কিসলু ভাই ফেসবুক তো বন্ধ হয়ে গেছে, কীভাবে হেল্প করবো, এই যে আগ্রহটা, এটা সত্যি বিরল। দেন হচ্ছে ওই যে নাহিদ ভাই, তিনি হচ্ছে কিসলু ভাইয়ের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাইছেন, তারপর আসলো। এবং এবার শীত বস্ত্রে আবার ওই নাইফা আপু, তিনি আমাদের হেল্প করছেন, এবং তারা বারবার আগে যারা করেছেন তারাও বারবার হেল্প করছেন। এবং আপনি যেটা দেখলাম যে আপনি বললেন যে প্রথম এক মাসে 1100 ছিল মাত্র, তো এখন 3000-এর মতন আপনাদের থেকে মেম্বার কি বাড়ছে আপনাদের? হ্যাঁ, মেম্বার বাড়ছে। এরা আমরা যখনই কোনো ড্রাইভ করে আসি, তখনই হচ্ছে যে প্রচুর মেম্বার আমাদের আসে, আমাদের গ্রুপে জয়েন হয়। আমরা সবাইকে ওয়ার্ম উইশ করি। আপনাদের এখন তো একটা বড় আছে দল, এটা আপনাদের পরবর্তী এখন প্ল্যান কি? আপনাদের শুধু আম এবং শীত বস্ত্র এটাতে বন্দী থাকবেন নাকি আরো বড় কোনো? আমাদের আসলে আমরা যেহেতু সবাই ফ্রেন্ড সার্কেল, সবাই মজা করার চেষ্টা করি, আমরা চাই সবাইকে আনন্দ দিতে। তো আনন্দ উৎসবের একটা হিসেবে আমরা আম উৎসব ধরে নিয়েছি। আমরা চাচ্ছি যে এই আনন্দটাকে একটু বাড়াতে, যারা গরিব দুঃখী আছে এদের মধ্যে একটু আনন্দটা সংক্রমণ করতে। আমাদের নেক্সট প্ল্যান, আমাদের যেটা ছিল বা এখনো যেটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা গ্রামে আমরা একটা মেডিকেল সুবিধা দিব। আচ্ছা, একটা গ্রাম সিলেক্ট করব, ওখানে একদিনের জন্য বা 3 দিনের জন্য আমরা একটা মেডিকেল ক্যাম্প করব। তো সেক্ষেত্রে আমরা মেডিকেল সুবিধা দিতে চাচ্ছিলাম। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে যারা ইন্টার্নি করতেছেন, যারা ডাক্তার এবং ডাক্তারি পড়া শেষ করে আসছেন, এবং অনেকে ডাক্তার আছেন। তো আমরা তাদের সাহায্য নিব। আমরা চাইবো যে সবাই এখানে এগিয়ে আসবেন এবং সব ফ্রেন্ডরা মিলে এগিয়ে আসবেন। কারণ আমরা ফেসবুকে বাইরে যেতে চাচ্ছি না বা অনলাইনে বাইরে যেতে চাচ্ছি না, চাচ্ছি অনলাইনের মধ্যে থেকেই যারা এইখানে সময়টা পাস করে, ওরা ওই শতকরা 100 ভাগ সময় থেকে 10 ভাগ সময় একটু ভালো কাজে লাগা। সেটাই হচ্ছে একটা কোনো রাইট রাকিব কিশোর। এই কারণেই কিন্তু আপনারা অনেক ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি যে অনলাইন বেসডে দেখেন আমাদের যে মিডিয়া পার্টনার অনলাইন রেডিও আহা, উনিও কিন্তু মানে এটাও কিন্তু অনলাইন বেসড, এবং আমাদের এবার অনেক তারা হেল্প করেছে। আমাদের পুরো প্রোগ্রামটা তারা চিটাগং এবং ঢাকায় পুরো প্রোগ্রাম তারা কভার করেছে, এবং আমাদের 3টা শো হয়েছে। রাকিব হোসেন, আমরা একটু পরে বিদায় নিব, আমাদের সময় প্রায় শেষ। তো তার আগে আপনি কি বাংলাদেশের তরুণ যারা ফেসবুক ইউজার আছেন, আপনারা বলেন যে অনলাইন বেসড আপনাদের সব কাজ, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? অনলাইন বেসড তরুণদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে আমরা সব সময় হচ্ছে সময়টাকে সদ্ব্যবহার করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে হয়তো সদ্ব্যবহার করতে পারি না। তো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওকে ফাইন, যাদের নাই আরও ভালো, খুব ভালো। তো যে জিনিসটা হচ্ছে সময়টাকে সদ্ব্যবহার করি। আমরা যে সময়টা ইউজ করছি, আমাদের প্যারেন্টসরা যেন
এটা বলতে না পারে যে জিনিসটা খারাপ হচ্ছে। আমরা তরুণরা মিলে একটা সংগঠন যেহেতু আছে আমাদের, বা একটা অর্গানাইজেশন যেহেতু আছে, আমরা চাই এই অর্গানাইজেশনের মাধ্যমে একটা ভালো কিছু করতে, যেন যে কেউ যে কোনো জায়গা থেকে দেখে বলে দিতে পারে যে এই ছেলেগুলো ভালো, এই মেয়েগুলো ভালো, এরা হচ্ছে কাজ করে, দেশের জন্য কাজ করে, অ্যাটলিস্ট কিছু একটা করতেছে, শুধু ফাঁকা বলিতেই না, কিছু একটা করতেছে। এটাই। ধন্যবাদ রাকিব কিশোর, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। অনেক ভাই, অসংখ্য ধন্যবাদ। রাইট, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমরা খাঁটি গরিব, একটি ফেসবুক গ্রুপ, এই গ্রুপের একজন অ্যাডমিনের সঙ্গে, রাকিব কিশোর, একজন ইন্টারনেট অ্যাক্টিভিস্ট তিনি, এবং আপনারা তার গল্প শুনলেন কিভাবে তারা ফেসবুকের মতন একটা ওয়েব টুলকে এবং এত অসাধারণভাবে ব্যবহার করেছেন। আপনারা যারা ইউজার আছেন ফেসবুকের এবং ইন্টারনেটের, তারা আশা করি তাদের মতন একটা কোনো বড়সড় কিছু করে দেখাবেন এবং তাক লাগিয়ে দিবেন আমাদের গার্জিয়ান, প্যারেন্টসদের এবং মুরব্বীদের। প্রিয় দর্শক, আপনাদের যেমন কথা দিয়েছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আমাদের এই আলোচনা সহ্য করলে একটা ছোট্ট উপহার আছে, সেটা হচ্ছে গিয়ে মিউজিশিয়ান সুজনের একটি অসাধারণ গান। আমরা চলে যাবো এখন সেই গানে। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী। তোমার গন্ধ হৃদয় জুড়ে আছে, তোমায় দেখতে আবার এসেছি। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী। তোমার গন্ধ হৃদয় জুড়ে আছে, তোমায় দেখতে আবার এসেছি। তোমার দু চোখ নীল কোমলের বন, তোমার হাসি রাম ধনুকের মেয়ে। তোমার দু চোখ নীল কোমলের বন, তোমার হাসি রাম ধনুকের মেয়ে। অন্ধ গলির ধূসর কালো সন্ধ্যা রঙিন হলো তোমায় দেখতে পেয়ে। তোমার জন্য এনেছি চোখের জল, তোমার জন্য এনেছি লাল ফাগুন। তোমার জন্য এনেছি চোখের জল, তোমার জন্য এনেছি লাল ফাগুন। তোমার জন্যে কাজল ভেজা বর্ষা, তোমার জন্যে সুখের সব আগুন। তোমার জন্যে কার বুক এত ফাঁকা, তোমার জন্যে কার বুকে এত ঢেউ। তোমার জন্যে কার বুক এত ফাঁকা, তোমার জন্যে কার বুকে এত ঢেউ। আমার মতো বাসতে তোমার ভালো, শত জনমেও পারবে না আর কেউ। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী। ফুলের গন্ধে বাগান ভরে আছে, চাঁদের গন্ধে পুরোটা পৃথিবী। তোমার গন্ধ হৃদয় জুড়ে আছে, তোমায় দেখতে আবার এসেছি।